প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 2023 সালের 12ই জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন যে নাঙ্গলের প্রার্থী হিসেবে আমি একজন প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমাদের জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা প্রচুর প্রচার এবং প্রচুর সাড়া আমরা পেয়েছিলাম। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে নির্বাচন নিরপেক্ষ হবে না এবং বারবার আমরা নির্বাচন কমিশনারকে আমরা প্রশ্ন করেছিলাম যে 2018 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ন্যায় পুনরায় আবার সেই সাবেক প্রধানমন্ত্রীর ভাই তিনি এখানে প্রার্থী হয়েছেন, সেই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সে ব্যাপারে আপনার নিশ্চয়তা চাই, কিন্তু ওনারা কোনো রকমের নিশ্চয়তা না দিয়ে সেই নির্বাচন সংগঠিত করেছেন এবং পরিশেষে সেই নির্বাচনের দিন আপনারা জানেন, দেখেছেন, আমাদের কাছে প্রচুর ভিডিও ক্লিপ আছে, আপনাদের কাছেও আছে। ওনারা আমাদের কর্মীদেরকে প্রতিটা সেন্টার থেকে বের করে দিয়েছে, আমাদের পুলিশ এজেন্টকে বের করে দিয়েছে এবং কোথাও কোথাও ঢুকতে দেয়নি এবং শারীরিকভাবে আমাকেও মানে আঘাত করার চেষ্টা করেছে। সেই ভিডিও ক্লিপও আপনাদের কাছে আছে, আমাদের কাছে আছে। তাই আমরা তখনই এই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আমরা তখন এই নির্বাচনকে বাতিল চেয়ে আমরা মামলা করার সুযোগ পাইনি। এখন দেশের পরিস্থিতি পরিবেশ আমি মনে করি অনুকূল আছে মামলা করার জন্য, তাই আজকে আমরা একটি মামলা দায়ের করিয়েছি ওই নির্বাচনকে বাতিল চেয়ে। ওই নির্বাচন যে সুষ্ঠু নিরপেক্ষ হয়নি, তাই আমরা চাই ওই নির্বাচন বাতিল করে আবার নতুন করে একটি নির্বাচন দেওয়া হোক। এবং পাশাপাশি আমি এটাও মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুভূতি, যে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সকল নির্বাচন হয়েছে, আপনার 14, 18 বা 24 যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচন বাতিল হওয়া উচিত এবং নতুন করে নির্বাচন দেওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমি 2024-এ যে সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমি একজন প্রার্থী ছিলাম, মনোনীত। আমি দুইটি আসন থেকে আমি মনোনীত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না বিধায় আমি মনে করেছি এই নির্বাচন করার কোনো অর্থ হতে পারে না। তাই আমি আপনাদেরকে ডেকে আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে আমি সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম এবং পরিশেষে প্রমাণিত হয়েছে যে সেই নির্বাচনও একটি সাজানো এবং একটি প্রহসন ডামি আমির নির্বাচন হয়েছে এবং যে কারণে এই সরকারকে নির্মমভাবে এই বাংলাদেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমি আশা করব মাননীয় আদালত আমার এই আবেদনকে বিবেচনায় রেখে একটি সুষ্ঠু এবং একটি রায় দিবেন এবং আমাদের বরিশালবাসীর এবং তথা সারা বাংলাদেশের জনগণের আশা প্রতিফলন হবে এই রায়ের। আমরা দেখেছি সালের মামলা বাতিল করার জন্য আমরা গত এক সপ্তাহে আমরা দেখলাম তিনি মেয়র হওয়ার জন্য আবেদন করলেন। এই অবস্থায় আদালত কোনটা রায় দিবে বলে আপনার কি করা উচিত? আদালত কি রায় দিবে সেটা আদালতের ব্যাপার, কিন্তু আপনার উনি কি চেয়েছেন আমি ভালোভাবে জানি না, তবে আমি শুনেছি যে ওনাকে বিজয়ী ঘোষণা করার জন্য একটি মামলা উনি করেছে। সেটা উনি করতেই পারে, ওনার রাইট আছে। আদালত তার বিবেচনা দিয়ে এটা রায় দিবেন বলে আমি মনে করি। তবে আমি একটা জিনিস জানি যে ওই নির্বাচনের সময় উনিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলেন, আমিও এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছিলাম যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। তো সুতরাং সেখানে এই নির্বাচনে ফলাফলে কেউকে বিজয়ী ঘোষণা করার যে আবেদনটা, এটা আমার কাছে মনে হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি এবং সুতরাং আমরা কাউকে বিজয়ী ঘোষণা করার জন্য বলিনি। আমরা বলেছি মাননীয় আদালতকে যে এই নির্বাচনটি সুষ্ঠু বা নিরপেক্ষ হয়নি, সুতরাং আপনি আপনার বিজ্ঞ আদালত এবং আপনার বিজ্ঞতা দিয়ে এটা পর্যালোচনা করে তদন্ত করে একটি সুষ্ঠু রায় আপনি দিবেন আমরা বিশ্বাস করি এবং আমার আইনজীবী সাহেব সেটাই আমার পক্ষ থেকে বলেছেন। তাপস ভাই, আমি মনিরুজ্জামান, আমি কালের কণ্ঠ থেকে বলছি। আপনার কাছে জানার ছিল যে মৌলিক কোন কোন অসঙ্গতি নির্বাচনের মধ্যে পেয়েছেন, কি কারণে নির্বাচন এভাবে প্রভাবিত হয়েছে, আর
বেসিক কোনো প্রার্থীকে জয়ের উদ্দেশ্যে কোনো সেট আপ ছিল কিনা, ইঞ্জিনিয়ারিং ছিল কিনা? আপনারা যদি আমার ভোটকালীন সময়ের কোনো ভিডিও ক্লিপ দেখে থাকেন, আজকে যেটা আমি আদালতে পেশ করেছি, আমি প্রথম থেকেই বলেছি যে রাষ্ট্রপক্ষ আপনি বিশেষ করে কতগুলো গোয়েন্দা ডিপার্টমেন্ট, ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা সূক্ষ্মভাবে একটি পরিকল্পনা করছে এই নির্বাচনকে তাদের পক্ষে, একটি প্রার্থীর পক্ষে, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে। নাম কি? আওয়ামী লীগের প্রার্থী তখন মানে সাবেক প্রধানমন্ত্রী কখন সে, তার ভাই কখন সে নিয়ামত ছিলেন। এবং আপনারা জানেন যে সেই ডিজিএফআই, এনএসআই এর কর্মকর্তারা এবং ইলেকশন কমিশন সহ তারা সূক্ষ্মভাবে একটি নির্বাচন তখন পরিচালনা করেছিল। লাঙ্গলে আপনারা একটা 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 কথা ভাইরাল হয়েছিল, আমি ফেসবুকে দেখেছি, একজন ভোটারকে জিজ্ঞাসা করেছিল যে আপনি ভোট দিয়েছেন কিসে, তখন উনি বলতেছিলেন যে ভোট দিছি লাঙ্গলে, ভোট গেছে ভাঙ্গলে। এই কথাটা তখন খুব খুব প্রচলিত ছিল। তার মানে উনি যখন টিপ দিয়েছেন লাঙ্গলে, ভেসে উঠছে নৌকা। তো এইভাবে ওনারা একদিকে ডিজিটাল একটা পরিকল্পনা করে ওনারা এটা করেছেন, দ্বিতীয়ত ওনারা রাত্রের থেকেই বিভিন্ন সেন্টারে ওনারা অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে সকালবেলায় আমাদের যে এজেন্ট যারা ছিল তাদেরকে ম্যাক্সিমাম সেন্টারে আমাদেরকে ঢুকতে দেয় না এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে তারা, যারা ভোটাররা যাবে, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ছাত্রলীগ এবং যুব দলের সারা বরিশালের কর্মীদেরকে জড়ো করে নৌকার সিল, নৌকার মার্কা তারা গেঞ্জি গায়ে দিয়ে তারা বিভিন্ন মোড়ে মোড়ে থেকে আমাদের লোকজনদেরকে পিটিয়েছে, মা বোনদেরকে পিটিয়েছে, তাদেরকে ছিনতাই করেছে, তাদের গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে, তাদের টাকা পয়সা নিয়ে গেছে, তাদেরকে ভোট কেন্দ্রে উপস্থিত হতে দেয় না। আগামীকালকে যে ফয়জুল করিম, যে আপনার সাথেরই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার যে আবেদনের শুনানি আগামীকালকে, আজকে আপনি মামলা করলেন, আসলে তাকে দেখা দেখি আপনি এই যে মামলাটা করলেন, নাকি তার একটা রায় আসবে সেটাকে আপনি চ্যালেঞ্জ করার জন্য, আপনার পক্ষে নেওয়ার জন্য আপনি মামলাটা করেছেন? বিষয়টা হলো আমি তার মামলাটা দেখে মামলা করেছি, বিষয়টা এমন নয়। বিষয়টা হলো উনিও তো এতদিন পরে মামলা করেছে, তার মানে হলো পরিবেশ পরিস্থিতি মামলা করার উপযোগী সময় হয়েছে বিদায় উনিও মামলা করেছে এবং ওনার চাওয়ার বিষয়বস্তু আর আমার চাওয়ার বিষয়বস্তু এক নয়। কারণ আপনারা সকলেই জানেন যে নির্বাচনটা হয়েছিল একটা প্রহসনের নির্বাচন, একটা রেগিং এর নির্বাচন। তো সুতরাং সেই নির্বাচনের ফলাফল কারোর পক্ষে চাওয়ার তো উচিত বলে আমি মনে করি না। কারণ যেহেতু নির্বাচনটাই নিরপেক্ষ হয় নাই, সেটা উনিও বলেছেন, আমিও বলেছি, সকল প্রার্থী বলেছে। তো সুতরাং সেই নির্বাচনের ফল চেয়ে তো আর মামলা করা যায় না, নির্বাচনটাকে বাতিল চেয়ে মামলা করা উচিত বলে আমি মনে করি এবং সেজন্য আমি এই মামলাটা আমি দায়ের করছি। আমার সর্বশেষ একটা প্রশ্ন ছিল, সাবেক সরকারের আমলে আপনারা বিভিন্ন সময় দাবি করেছেন যে আদালত থেকে শুরু করে সকল জায়গায় দলীয়করণ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের যে অধীনে যে বিচার ব্যবস্থা, কতটা আপনি আশাবাদী ন্যায় বিচার পাওয়ার? দেখেন, আমার দল সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যে কারণে আমার দল সব সময় দেশের আইন কানুন মেনে আপনার রাজনীতি করার চেষ্টা করেছে, নির্বাচনগুলোতেও অংশগ্রহণ করার চেষ্টা করেছে, সরকারকে এবং মানুষকে দেখানোর জন্য যে আসলে সরকার পক্ষ না নিরপেক্ষ আচরণ করে এবং আমরা নির্বাচনে যদি অংশগ্রহণ না করতাম এইগুলো জনগণ বুঝতে পারত না। তো সুতরাং তখনকার পরিস্থিতিও আমার দলের মাননীয় চেয়ারম্যান জি.এম. কাদের সাহেব বারবার সংসদেও বলেছে যে এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার সব সময় একদলীয় এবং দলকানা এবং তারা স্বৈরাচার, সংসদে দাঁড়িয়ে বলেছে। এবং এই যে 24-এর যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে, তখনও সেই ছাত্র জনতার সাথে উনি একাত্মতা ঘোষণা করে বলেছিলেন যে এই সরকারের বিদায় নেওয়া উচিত। সুতরাং আমি মনে করি পরবর্তী যে সরকার যারা আছে, নির্বাচিত সরকার নেই, একটি আন্দোলনের ফসলের সরকার, এই ইন্টিরিয়াম গভর্নমেন্টের কাছে আমাদের আশা তারা বিগত ফ্যাসিস্টের মতো আচরণ করবে না,
তারা জনগণের যে চাহিদা, যে কারণে জনগণ যে জুলাইয়ের আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে তারা নিরপেক্ষ একটি প্রশাসন পরিচালনা করবেন এবং কোর্ট কাছারি সব কিছু, ইলেকশন কমিশন সব কিছু সেইভাবেই পরিচালিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা একটু আপনার আইনজীবীর সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, বা একটু কাইন্ডলি ক্লিপটা একটু বাড়িয়ে দেন। আরো লোকজন আছে। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আছে যে আপনারা এই যে সিটি নির্বাচনের সময় যে এখানে রাজনৈতিক নির্বাচন কর্মকর্তা ছিল, সেই আপনি তো একেবারে কাছ থেকে দেখেছেন, সে কেমন প্রভাবিত ছিল? আপনার সে তো প্রভাবিত তো অনেক ছোট বিষয়। সে এই কাজ করার জন্যই তাকে খুলনা থেকে এখানে নিয়ে আসা হয়। কার কথা বলছেন? হুমায়ুন কবির যে নির্বাচন কমিশনার এখানে যে ছিল, ওনাকে খুলনার থেকে, অর্থাৎ খুলনার এজেন্ডা বাস্তবায়িত হওয়ার পরে শেখ হাসিনার ভাই ওনাকে, ওনাদের আত্মীয় ওনাকে এখানে নিয়ে আসছে বরিশালে নির্বাচন পরিচালনা করার জন্য। এবং সেই জিনিসটা আমি বারবার লিখিত, মৌখিক, প্রেস কনফারেন্স, মিডিয়ায় আমি বলেছি, কেউ কোনো কর্ণপাত করে। ওকে, এই ঠান্ডা দেন। আমরা একটু পিছনের দিকে আনো, বাড়ির কাছে একটু চাচ্ছি। আরো পিছনে আনো। আনিস, আরো পিছনের দিকে আনো, একটু পিছনের দিকে আনো। আমরা একটু ছবি নিয়ে